বাংলাদেশে বিভিন্ন সময়ই দেখা গেছে যে রাজনীতির বাইরে সুশীল সমাজ বলে একটা সমাজ যেটা তৈরি হয়েছে, যেটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়েছে, সেই সুশীল সমাজের প্রতিনিধিরা নানা সময়ে বারে বারে রাজনীতি এবং রাজনীতিবিদদের নামে বিষোদ্গার করেছেন। যেন মনে হয়েছে যে গত ৫৫ বছরে বাংলাদেশের ইতিহাসে রাজনীতিবিদরা দেশটাকে শুধু ধ্বংসই করেছে, আর দেশটাকে গড়ার কাজ করেছে ওই তথাকথিত সুশীল সমাজ। সুশীল সমাজ আমলা শ্রেণী বাংলাদেশটাকে যে পর্যায়ে নিয়ে যেতে চায়, বিশেষ করে সুশীল সমাজের বিভিন্ন প্রতিনিধিদের বিভিন্ন সময়ে বিনা ভোটে ক্ষমতায় যাওয়া এবং ক্ষমতা আঁকড়ে রাখা, যে ব্যাপারগুলো আমরা 111-এর সময় দেখেছি, যে ব্যাপারগুলো আমরা এই গত ইন্টারিম সরকারের আমলে দেখেছি। সুশীল সমাজের ওই তথাকথিত এনজিও কর্মীকে বলতে শুনেছি, মানে উপদেষ্টা এনজিও কর্মীকে বলতে শুনেছি যে ৫৪ বছরে রাজনীতিবিদরা যদি কিছু করতেই পারতো তাহলে তো আমাদের আসতে হতো না। অথচ তারা এসে দেশটাকে কিভাবে ধ্বংস করেছে, দেশটাকে কিভাবে লুটেপুটে খেয়েছে, সেই দৃশ্য আমরা দেখেছি। সে কারণেই রাজনীতিবিদদের সুশীল সমাজের এই প্রতিনিধিদের ব্যাপারে এক ধরনের সচেতনতা প্রয়োজন, তাদেরকে প্রয়োজনে কাজে লাগানো, তাদের দ্বারা প্রভাবিত না হওয়া, এই ব্যাপারগুলো প্রয়োজন। কিন্তু তারা কতটা করতে পেরেছে সেই প্রশ্ন বারবার এসেছে। এই যে যেমন বর্তমান প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা সুশীল সমাজের একজনকে এনে প্রধানমন্ত্রীর অর্থ এবং পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা করা হয়েছে। এই ভদ্রলোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক টিচার, তিনি তার মানে লেখাপড়া ক্যারিয়ার খুবই ভালো, কিন্তু রাজনীতির সঙ্গে জীবনে কখনো সংশ্লিষ্টতা ছিল না। তিনি হঠাৎ করে আজকে বলে ফেললেন কি, যে আওয়ামী লীগের আমলে কোনো প্রকল্পই বাস্তবসম্মত ছিল না। আওয়ামী লীগ যত মেগা প্রকল্প করেছে বাংলাদেশটাকে, মানে বাংলাদেশ দুর্নীতি হয়েছে, বাংলাদেশে ভোটবিহীন যে নির্বাচন করার চেষ্টা, সেগুলোর জন্যই তো আওয়ামী লীগের মানে পতন হয়েছে, সেটা তো সত্য। কিন্তু আওয়ামী লীগের আমলে কোনো মেগা প্রকল্প বাস্তবসম্মত ছিল না, হুদাই এই মেগা প্রকল্পগুলো করেছে। তার মানে ব্যাপারটা হচ্ছে যে মেট্রো রেল ফাও, এটা ফাও, ওটা ফাও, কোনোটারই আসলে কোনো প্রয়োজনীয়তা নেই। কি বোঝাতে চাইলেন এই প্রধানমন্ত্রীর নতুন এই উপদেষ্টা, সেটা বোঝানোর মাধ্যমে নতুন সরকার যখন নতুনভাবে নতুন উদ্যমে কাজ করা এবং সামনে এগিয়ে যাওয়া এবং মানুষকে স্বপ্ন দেখানোর ব্যাপারগুলো সামনে নিয়ে আসছে, তখন এই রাজনৈতিক সরকারকে এই সুশীল সমাজের প্রতিনিধিরা কিভাবে প্রভাবিত করবে তার বোধহয় একটা ইঙ্গিত আমরা পেয়ে যাচ্ছি। তিনি আজকে একটা সেমিনার করেছেন, সেই সেমিনারে আবার সভাপতিত্ব করেছেন মেটিকুলাস ইউনুস সরকারের পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ, যাকে নিয়ে এবং যাদেরকে নিয়ে অনেক বিতর্ক, যারা দেশটাকে ধ্বংসের কিনারায় নিয়ে গেছে। তার সভাপতিত্বে অনুষ্ঠিত একটা সেমিনার শেষে তিনি এই কথা বলেছেন সাংবাদিকদের। চলুন একটু জেনে দেখি তিনি কি বোঝাতে চাইলেন, বাস্তবতা কি, আর এই ভদ্রলোকের একাডেমিক ক্যারিয়ার কি, একাডেমিক ক্যারিয়ার কতটা উজ্জ্বল, এবং সেই উজ্জ্বল ক্যারিয়ারের সঙ্গে রাজনীতির বিন্দুমাত্র সংশ্লিষ্টতা আছে কিনা, না থাকলে এই ধরনের বক্তব্য অনায়াসেই আসে কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আওয়ামী লীগের আমলে কোনো প্রকল্পই বাস্তবসম্মত ছিল না, এই হাস্যকর মন্তব্য করেছেন। হ্যাঁ, মানে বর্তমান প্রধানমন্ত্রীর অর্থ এবং পরিকল্পনা উপদেষ্টা। হ্যাঁ, বলছিলাম যে হ্যাঁ, আপনি সমালোচনা করতেই পারেন, আওয়ামী লীগের সমালোচনা করতে পারেন, আওয়ামী লীগ এই খারাপ করেছে, এই খারাপ করেছে, আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী খারাপ ছিল, তারা মানে একা একা নির্বাচন করেছে, আমিডামির নির্বাচন করেছে, সব কিছুই বলতে পারেন, সমালোচনা করতে পারেন। কিন্তু যখন আপনি বলবেন যে আওয়ামী লীগের আমলে নেয়া কোনো প্রকল্প বাস্তবসম্মত ছিল না, তখন আপনাকে সম্ভবত একটা গাড়িতে করে নিয়ে পদ্মা সেতুর কিনারে নিয়ে গিয়ে, পদ্মা সেতু দিয়ে আপনাকে পার না করে নিচে নিয়ে গিয়ে একটা নৌকা যোগে পার করা কিংবা ফেরির জন্য ওয়েট করানো এখনও প্রয়োজন। তাহলে আপনি বুঝতে পারবেন যে বাংলাদেশে আওয়ামী লীগের আমলে যেমন আকাম কুকাম হয়েছে, তেমনি মেগা প্রকল্পের মাধ্যমে জনজীবনের একটা বড় পরিবর্তন হয়েছে। এক পদ্মা সেতুই দক্ষিণাঞ্চলের মানুষের জীবনযাত্রা মানে বদলে দিয়েছে, দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক অবস্থা বদলে দিয়েছে। মাত্র 5 মিনিটে কিংবা 4 মিনিটে যে সেতু
পার হওয়া যায়, সেই সেতু পার হতে এর আগে বহু ঘটনা ঘটেছে যে ফেরির জন্য অপেক্ষা করতে করতে অ্যাম্বুলেন্সের ভেতরে অসুস্থ রোগী মৃত্যুবরণ করেছে, এরকম করুণ ইতিহাসও আমরা শুনেছি। অথচ তিনি বলছেন যে আওয়ামী লীগের আমলে কোনো প্রকল্প বাস্তবসম্মত ছিল না। কি বলছেন তিনি? ডেইলি টাইমসের শিরোনামটা দেখে নিন, সেখানে বলছে আওয়ামী লীগের কোনো প্রকল্প বাস্তবসম্মত ছিল না প্রধানমন্ত্রীর উপদেষ্টা। বিগত দেড় দশকের বেশি সময় ধরে আওয়ামী লীগ সরকারের নেওয়া বড় উন্নয়ন প্রকল্পগুলোর কোনোটি বাস্তবসম্মত ছিল না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। এই ভদ্রলোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক। তিনি অভিযোগ করেছেন অতীতের প্রকল্পগুলো মূলত স্বজনতোষী ও পৃষ্ঠপোষকতা নির্ভর ছিল, যেখানে বাস্তবতা, কার্যকারিতা এবং টেকসই উন্নয়নের বিষয়গুলো যথাযথ গুরুত্ব দেয়া হয়নি। খুবই ভালো। রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের এনইসি ভবনে 2025-2030 মেয়াদের 5 বছরের কৌশলগত কাঠামো প্রণয়ন নিয়ে উপদেষ্টা কমিটির বৈঠকে তিনি এই কথা বলেন। অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা মন্ত্রী ওয়াহিদুদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিতুমির আরও বলেন, বিগত সরকারের আমলে এমন একটি প্রকল্প খুঁজে পাওয়া কঠিন যা রাজনৈতিক পৃষ্ঠপোষকতার বাইরে সম্পূর্ণ বাস্তবায়নযোগ্যভাবে গ্রহণ করা হয়েছে। অনেক বড় প্রতিবেদন, আমি এই প্রতিবেদন আর পড়তে চাই না, যা বোঝার আপনারা বুঝে নিয়েছেন। একমাত্র বিগত সরকারের মেগা প্রকল্পগুলোর মধ্যে একটা প্রকল্প নিয়ে একটু বিতর্ক রয়েছে, যেটা করা উচিত হয়েছে কিনা, যেটার প্রয়োজন ছিল কিনা, সেটা ব্যবহার হয়নি, সেই আমলেই ব্যবহার হয়নি কিংবা মানুষকে ব্যবহার করতে উৎসাহিত করা যায়নি। সেটা হচ্ছে চট্টগ্রামের কর্ণফুলী টানেল। কর্ণফুলী টানেল দিয়ে আমিও একবার ওই টানেল অতিক্রম করেছি। সেখানে জনগণের এত কম উপস্থিতি এবং ওইটার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠেছে, ওই সময়ই উঠেছে, এখনও সেটা নিয়ে প্রশ্ন হয়তো তোলা যায়। ওইটার টানেল তৈরির চাইতে সেটা উপযোগী হিসেবে জনগণের প্রয়োজনীয়তার দিক থেকে সেটা ব্যবহার উপযোগী করার জন্য মানুষকে যে উদ্বুদ্ধ করা, সেটা খুব একটা হয়নি। এই একটা প্রকল্প, একটা মেগা প্রকল্প নিয়েই এক ধরনের দ্বিমত করার স্কোপ রয়েছে। তাছাড়া কোন মেগা প্রকল্প নিয়ে আপনার দ্বিমত করার স্কোপ রয়েছে? নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হয়েছে। পদ্মা সেতু বাংলাদেশের শেখ হাসিনা সরকারের আমলের সব থেকে বড় মেগা প্রকল্পগুলোর একটা। এই পদ্মা সেতু কি অবাস্তব? এই পদ্মা সেতুর কি প্রয়োজন নেই? যখন কিনা এই সরকার ক্ষমতায় আসার পরে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা হচ্ছে, তাহলে দ্বিতীয় পদ্মা সেতু পরিকল্পনা যখন করছেন, তখন প্রথম পদ্মা সেতুকে আপনি পরিকল্পনা উপদেষ্টা হিসেবে কিভাবে বলেন যে বাস্তবসম্মত ছিল না? এই যে ঢাকা শহরে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সেটা কি প্রয়োজন ছিল না? আমি ইচ্ছা করলেই বিমানবন্দর থেকে গুলিস্তানে মতিঝিলে চলে আসতে পারছি 15 মিনিটে। কেউ কল্পনা করতে পেরেছিল যে 15 মিনিটে এয়ারপোর্ট থেকে মতিঝিলে আসা সম্ভব? কেউ কল্পনা করতে পারেনি, কিন্তু সেটা এখন বাস্তবতা। মেট্রো রেল, আপনি কি বলবেন যে এটা অপ্রয়োজনীয়? ওই উত্তরা থেকে মিরপুর পর্যন্ত যে মানুষগুলো মতিঝিল, গুলিস্তান, কাউরান বাজার, শাহবাগ এলাকায় অফিস করার জন্য জীবনের উপরে ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করত, তাদের জীবন কতটা সহজ হয়ে গেছে, এই লাখ লাখ মানুষের জীবন কতটা সহজ হয়ে গেছে, এবং প্রাইভেট গাড়ির ওপরেও যে চাপ কমেছে। অনেক সরকারি কর্মকর্তা ওই অঞ্চল থেকে এই অঞ্চলে মেট্রো রেলে যাতায়াত করে। এই বাস্তবতা কি এই পরিকল্পনা উপদেষ্টা মানেন না? ভুলে যান। এছাড়া আরও যে প্রকল্পগুলো, এই যে কদিনের মধ্যেই এয়ারপোর্টের যে থার্ড টার্মিনাল উদ্বোধনের পরিকল্পনা হচ্ছে, এই এয়ারপোর্টের থার্ড টার্মিনাল, এই মেগা প্রকল্প, এটা কি অপ্রয়োজনীয়? এই প্রশ্নগুলো আসছে সারা দেশে। যে বড় চট্টগ্রাম পর্যন্ত যে বিশাল 4 লেনের রাস্তা হয়েছে, সেই রাস্তা কি অপ্রয়োজনীয়? যে রাস্তায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটতো, যে রাস্তায় প্রতিনিয়ত জ্যাম বেঁধে থাকতো, সেই রাস্তা 4 লেন ওয়ান ওয়ে সার্ভিস করে দেয়া হলো, সেটা কি অপ্রয়োজনীয়? এই যে থেকে ঢাকা টাঙ্গাইল 4 লেন রাস্তা, এটা কি অপ্রয়োজনীয়?
তারপরে টাঙ্গাইল থেকে একেবারে রংপুর পর্যন্ত যে নতুন মহা প্রকল্প নেওয়া হয়েছে, যেটার কাজ প্রায় শেষ, সেটা কি অপ্রয়োজনীয়? এই যে মানুষের যোগাযোগ ব্যবস্থার যে উন্নতির জন্য এই ব্যাপারগুলো, এটা কি অপ্রয়োজনীয়? যমুনা ব্রিজের পাশে, যমুনা ব্রিজে রেলগাড়ি চলাচল করলে ব্রিজ ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই কারণে নতুন রেল সেতু তৈরি করা হলো জাপানি সহযোগিতায়। সেই রেল সেতু কি অপ্রয়োজনীয়? যে যমুনার ওপর দিয়ে রেলগাড়ি পার হতে 20 মিনিট টাইম লাগতো, সেই রেলগাড়ি রেল সেতু দিয়ে এখন 2 মিনিটে 3 মিনিটে পার হচ্ছে, সেটা কি অপ্রয়োজনীয়? আমার মনে হয় যে রাজনীতি করতে গিয়ে কিংবা রাজনৈতিক সরকারগুলোকে প্রভাবিত করার জন্য আমলা এবং সুশীল সমাজের মানুষগুলো যেরকম ক্যারেক্টার প্লে করেন, এই ক্যারেক্টার প্লেতে প্রভাবিত হলেই রাজনৈতিক দলগুলোর সর্বনাশ হয়। যেমন সর্বনাশ অনেকটা হয়েছিল আওয়ামী লীগ সরকারের। তারা আমলা দিয়ে সরকার পরিচালনা করতে চেয়েছিল, পুলিশ দিয়ে, আর্মি দিয়ে সরকার পরিচালনা করতে চেয়েছিল, নিজের দলকে ধ্বংস করে ফেলেছিল। সেই কারণে 2024-এর 5 আগস্টে খুবই বাজেভাবে তাদের পতন হয়েছে। এখন চলুন এই ভদ্রলোকের একটু ব্যাকগ্রাউন্ড যাচাই করি যে কতটা মেধাবী এই ভদ্রলোক। এত বড় মেধাবী একজন মানুষও তিনি রাজনীতির সঙ্গে বিন্দুমাত্র সংশ্লিষ্টতা না থাকার কারণে আজকে এই উদ্ভট অবান্তর কথাগুলো বলছেন। তার ব্যাকগ্রাউন্ড আমরা একটু উইকিপিডিয়া এবং তার পার্সোনাল বায়োডাটা খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে যে রাশেদ আল মাহমুদ তিতুমির রাজবাড়ির পাংশার মাছপাড়া গ্রামে জন্মগ্রহণ করেছেন। তার পিতা আরশাদ আলী পাংশা কলেজের সাবেক অধ্যক্ষ ছিলেন। তার মানে খুবই শিক্ষিত বনেদি পরিবারের সন্তান তিনি পাংশা কলেজে পড়াশোনা শেষে ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে এসএসসি ও এইচএসসি সম্পন্ন করেন। 90 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি লাভ করেন। এরপরে যুক্তরাজ্যের লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে 97 সালে ডেভেলপমেন্ট অ্যান্ড ফিনান্সিয়াল ইকোনমিক্স বিষয়ে মাস্টার্স ডিগ্রি করেন। 2005 সালে কানাডার ইউনিভার্সিটিজ অফ কার্টন অ্যান্ড অটোয়া থেকে সার্টিফিকেট ইন ট্রেড পলিসি অ্যান্ড কমার্শিয়াল ডিপ্লোমেসি সেন্টার ফর ট্রেড পলিসি অ্যান্ড ল বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি মানে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন। 2014 সালে তিনি যুক্তরাজ্যের লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে পিএইচডি করেন। তার মানে তার একাডেমিক ব্যাকগ্রাউন্ড হিউজ ব্যাকগ্রাউন্ড। তিতুমির ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফলাফল ভিত্তিক কারিকুলাম পরিবর্তন এবং গবেষণা কেন্দ্রিক কাঠামোর জোরদার করেন। এর আগে তিনি সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক হিসেবে একই বিভাগে কর্মরত ছিলেন। তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক এবং যুক্তরাজ্যের রয়্যাল হেললোয়াই ইউনিভার্সিটি অব লন্ডনের টিচিং অ্যান্ড রিসার্চ ফেলো হিসেবেও দায়িত্ব পালন করেছেন। কি বর্ণাঢ্য ক্যারিয়ার তার! নীতি নির্ধারণী পর্যায়ে তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের WTO উপদেষ্টা কমিটির সদস্য, জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘ কনভেনশনে বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্য এবং বাংলাদেশ ট্যারিফ কমিশনের জাতীয় পরামর্শক হিসেবে কাজ করেছেন। তিনি বিভিন্ন সময়ে ILO, UNDP, UNESP, DFID এবং ইউরোপীয় ইউনিয়নের পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন। চিন্তা করেন কত বর্ণাঢ্য ক্যারিয়ার। তিনি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান উন্নয়ন অন্বেষণের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তার মানে তিনি এনজিওর সঙ্গে জড়িত। তিনি প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়নের এশিয়া আঞ্চলিক কমিটির সহসভাপতি এবং বাংলাদেশ জাতীয় কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক নেটওয়ার্ক, একাডেমিক বোর্ড ও পেশাজীবী সংগঠনের সঙ্গে তিনি জড়িত। তিনি নিয়মিতভাবে জাতীয় দৈনিকে কলাম লেখেন এবং উন্নয়ন, অর্থনীতি, নীতি বিষয়ক আলোচনায় টেলিভিশন ও বিভিন্ন গণমাধ্যমে অংশগ্রহণ করেন। তিনি একসময় ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার হিসেবেও কাজ করেছেন। একসময় ডেইলি স্টারের সাংবাদিকতা করেছেন তিনি। সাংবাদিকতা জীবন, বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা জীবন, বিদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যুক্ত থাকা, বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকা, এনজিওর সঙ্গে যুক্ত থাকা, বর্ণাঢ্য একটা ক্যারিয়ারের মালিক তিনি। এই বর্ণাঢ্য ক্যারিয়ারের মালিক, তার মানে হচ্ছে যে সুশীল সমাজের একজন যোগ্য প্রতিনিধি। এই সুশীল সমাজই গত অন্তর্বর্তীকালীন সরকারের থেকে কি সর্বনাশটা করেছে আমরা দেখেছি। মানে তিনি আওয়ামী লীগের সমালোচনা করবেন, বিগত সরকারের সমালোচনা করবেন এবং সাথে অন্তর্বর্তীকালীন সরকারেরও সমালোচনা করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু অন্তর্বর্তী সরকারের সাবেক পরিকল্পনা উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে থেকে অংশগ্রহণ করে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপে যে অবান্তর কথা বললেন, এই অবান্তর কথার মাধ্যমে কি করতে চাইলেন তিনি? বর্তমান প্রধানমন্ত্রীকে একটু তেল মারতে চাইলেন, একটু খুশি করতে চাইলেন। এই যে
তৈলমর্দনের চেষ্টা, সুশীল সমাজের এই তৈলমর্দনের চেষ্টায় নিজেকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার যে প্রাণান্তকর চেষ্টা গত 55 বছরে বিভিন্ন সময় আমরা সুশীল সমাজের প্রতিনিধিদের দেখেছি, এখনও আমরা দেখছি বিভিন্ন সুশীল সমাজের, যেমন এই যে সুজনের সম্পাদক বদিউর মজুমদার, তিনি বিভিন্ন সময়ে এখনো অন্তর্বর্তী সরকারকে তৈলমর্দন করে বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছেন, যে অন্তর্বর্তী সরকারের ভেতরে অবস্থান করে তিনি মহাসর্বনাশ যে অন্তর্বর্তী সরকার করেছে তার পেছনে অনন্য একটা ভূমিকা রেখেছেন। তাহলে এই সুশীল সমাজ দিয়ে আমরা করব কি? যারা বাস্তবতা স্বীকার করতে চায় না, যারা সমালোচনার যে বিষয় সেই বিষয়টাকে পাশ কাটিয়ে যেটা সমালোচনার বিষয় না সেই বিষয়ে কথা বলে বিতর্ক তৈরি করতে চান। এখন আপনি যদি কোনো পাগলকেও বলেন যে পদ্মা সেতু বাস্তবসম্মত নয়, তাহলে সেই পাগলটা বিশ্বাস করবে? মানে ধরেন বরিশাল অঞ্চলের কোনো পাগলকে বললেন যে পদ্মা সেতু এর তো প্রয়োজন নাই, ফেরিতে পার হচ্ছিলাম ওইটাই তো ভালো, তাহলে সেই পাগল কি আপনাকে চুমা দেবে, নাকি সেই পাগল আপনাকে তেড়ে যাবে? এই প্রশ্নটা কিন্তু আসবে। আমার মনে হয় যে বর্তমান সরকারের উচিত আওয়ামী লীগ সরকার যে ভুলগুলো করেছে, আমলা সুশীল সমাজের প্রতিনিধিদের দ্বারা প্রভাবিত হয়ে নিজেদেরকে ধ্বংস করেছে, সেই প্রভাবিত হওয়ার ব্যাপারটা যেন বর্তমান সরকারের বেলায় না ঘটে। দর্শক, আপনার মতামত জানিয়ে এ ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।